আচ্ছা, তো হচ্ছে সবাই আ যে কাজটা করবা সেটা হচ্ছে আ একটু খাতা কলম নিয়ে বসো। আমরা হচ্ছে আগে আইসিটি নিয়ে একটু কথা বলি। কারণ পরে হয়তো আর মনে থাকবে না পুরোপুরিভাবে আ বা সময় পাওয়া যাবে না। এখন আগেই বলে ফেলি, তারপর প্রয়োজনে আমরা প্রশ্ন নিলাম। তো দেখো, আইসিটির জন্য আমরা আ যেটা করতে পারি, আমাদের প্রস্তুতিটা যেমন হওয়া উচিত, তো সেটা হচ্ছে মানে আমি আমার কোর্সে যেটা করব ঠিক সেটাই তোমাদের বলছি। যারা যারা হচ্ছে আ নিজে পড়তে চাও, অনেকে আছে নিজে পড়তে চাইবে, তাদের জন্য বলছি। আর যারা আমার সাথে আছো কোর্সে তারা তো এই গাইডলাইনটাই পাবে। তো তোমাদের ১ম যে কাজটা করা উচিত সেটা হচ্ছে এইচএসসির যে বইটা আছে, বোর্ড বইটা মানে ১ নাম্বার ধাপ। তোমাদের এইচএসসি বোর্ড বইটা যেটা আমরা পড়েছি, মোটামুটি আমাদের পরিচিত একটা বই। তো এইজন্য আমরা ১ম এ এই বইটা ভালো করে শেষ করব A to Z। ভালো করে শেষ করব বলতে আমরা কোন অধ্যায়গুলোকে বেশি প্রায়োরিটি দিব। আমি সবসময় বলতাম যে এইচএসসির জন্য বা বোর্ড পরীক্ষার জন্য তোমরা হচ্ছে অধ্যায় ৫ ভালো করে পড়ো, অধ্যায় ৩ ভালো করে পড়ো, ৪ ভালো করে পড়ো। এটা আমি বলতাম। তো এখন আমি যেটা বলব সেটা হচ্ছে তোমরা অধ্যায় ২ টা সবচেয়ে বেশি, এই ৬ টা অধ্যায়ের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবা অধ্যায় ২। আমার বিশ্বাস শুধু অধ্যায় ২ থেকেই বোর্ড পরীক্ষায় মানে আমাদের এই এডমিশন টেস্টে বোর্ড পরীক্ষাতে আমরা ৩ টা ৪ টা অন্তত পাই এমসিকিউ। আমার বিশ্বাস যে ২০ টা থেকে আমরা অন্তত ৪ টা এমসিকিউ অধ্যায় ২ থেকে পাবো। এটা আমার ধারণা। তো তোমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবা যেটা হচ্ছে 7 স্টার টপিক, সেটা হচ্ছে অধ্যায় ২। এটা হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে আমাদেরকে। এটা গেল ১ নাম্বার বিষয়। আর ২ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এরপরে আমরা কি পড়ব? এরপরে আ বিসিএস এর যে প্রশ্ন ব্যাংক আছে, বিসিএস এর প্রশ্ন ব্যাংক আমি আ আমার গ্রুপে এটা হচ্ছে পিডিএফ করে ইনশাআল্লাহ দিব। যদি আমার পসিবল হয়। যদি পিডিএফ আমি খুঁজে না পাই সেক্ষেত্রে আমি যেভাবে পারি আরকি ম্যানেজ করে পিডিএফ করে তোমাদের গ্রুপে দিব। আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ খুলেছি আমরা। সেটা হচ্ছে শুধু এডমিশন টেস্টের ক্যান্ডিডেটদের নিয়ে। আইসিটির শুধু আইসিটির জন্য, অন্য কোন সাবজেক্ট না। তো এখানে আমার মনে হয় এখানে যারা আছো প্রায় সবাই গ্রুপে এড আছো। যদি কেউ না থাকো তাহলে আমাকে ক্লাস শেষে একটু নক দিও। বলো, "স্যার, আমি হচ্ছে গ্রুপে এড নাই, আমাকে নক দিলেই হবে। আমি তোমাকে গ্রুপে এড করে নিব।" এটা সবার জন্যই। তো হচ্ছে আমরা ওই গ্রুপে ইনশাআল্লাহ সামনে আ যদি মানে যখন আমার সময় হবে তখন তোমাদের গ্রুপে হচ্ছে প্রিভিয়াস বিসিএস এর যে প্রশ্নগুলো আছে। বিসিএস এর প্রশ্ন দেখো কোত্থেকে তুমি আইসিটির প্রশ্নগুলো পাবা। যদি কারো কাছে বিসিএস এর প্রশ্ন ব্যাংক থাকে বা তোমাদের কারো যদি কোন বড় ভাইয়া থাকে যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তাদের কাছ থেকে তোমার হচ্ছে আ যে আইসিটি পার্টটা আছে, ওখানে আইসিটি তে ১৫ নম্বর করে প্রশ্ন আসে প্রত্যেক বছর। ১৫ নম্বর। ওরকম তুমি হচ্ছে ৫-৬ টা প্রশ্ন পাবা বিসিএস এর। কারণ এর আগে প্রশ্ন ১৫ টা করে আসতো না। অল্প ১ টা ২ টা করে প্রশ্ন আসতো বা ৩ টা করে প্রশ্ন আসতো। তো লাস্ট হচ্ছে ৫ টা বিসিএস ধরে কি হচ্ছে ওখান থেকে হচ্ছে তোমার ১৫ টা করে প্রশ্ন আসছে। তো তোমরা হচ্ছে ওই ১৫ টা প্রশ্ন করে পড়লে ৫ টা বিসিএস এর সব মিলে হয়তো এভারেজে কমন-টমন মিলায়া ৬০ টা এমসিকিউ হবে মাত্র। কিন্তু এই ৬০ টা এমসিকিউ থেকে তুমি ৩ থেকে ৪ টা এমসিকিউ কমন পাবা। তো তোমার কি করতে হবে এরপরে অধ্যায় ২ এর পরে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে ওই মাত্র ৫ টা বিসিএস এর প্রশ্ন। ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৪৮ এই ৫ টা বিসিএস এর প্রশ্ন তোমাকে প্রায়োরিটি দিতে হবে। এখানে সব মিলে হয়তো ৬০ টা এমসিকিউ হবে। তো এই কয়টা এমসিকিউ যদি আমরা ভালো করে পড়ি, তো আমাদের এখানে একটা বড়সড় মানে মার্কস কমন পড়ছে। তারপরের বিষয় হচ্ছে তোমরা অধ্যায় এইচএসসি, আইসিটির আবার তুমি ব্যাক করো অধ্যায় ৩ এ। অধ্যায় ৩ থেকে অনেক সুন্দর ক্রিয়েটিভ প্রশ্ন করার সুযোগ থাকে। মানে একটু প্রশ্ন ঘুরিয়ে স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন করা যায়। আমি গতদিন একটা ক্লাস নিয়েছিলাম অধ্যায় ৩ এর উপর এইচএসসির স্টুডেন্টদের জন্য। ওখানে ২-৩ জন এডমিশনের আ স্টুডেন্ট জয়েন করেছিল অন রিকোয়েস্ট এ। তাদের জন্য আমি কিছু কথা বলেছিলাম, কিছু প্রশ্নের প্যাটার্ন দেখেছিলাম। তোমরা আজকে ক্লাস শেষে ওই ভিডিওটা কালেক্ট করে নিও। ঠিক আছে? আর তোমাদের যেটাতে উপকার হয় আমার দিতে কোনো সমস্যা নাই। তোমাদের জন্য কাজে লাগে। মানে তোমরা এটা দেখার পরে যেন তোমাদের ভয়টা দূর হয়। তো ওইখানে হচ্ছে অধ্যায় ৩ থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সংখ্যা পদ্ধতি থেকে তার কিছু ডেমো দেখানো হয়েছে। আমার ধারণা যে প্রশ্ন আসলে ইনশাআল্লাহ ওই প্যাটার্নেই প্রশ্ন আসবে। তোমরা অবশ্যই ক্লাসের ভিডিওটা নিয়ে দেখবা। তো অনেক কিছু কিন্তু বলছি, অনেক কিছু বলছি নেওয়ার জন্য। সবাই নিবে না। এখান থেকে ৫-৬ জন আছে তারা আমাকে নক করবে আমি জানি। মানে নক করবে বলতে সবসময় নক করতে থাকবে। স্যার, আপনি ওইটা বলছিলেন দিবেন, ওইটা বলছিলেন দিবেন, ওটা বলছিলেন দিবেন। তো তারাই গিয়ে লাস্টে সফল হয় আসলে। ঠিক আছে? তোমার কারো কাছ থেকে কিছু পেতে হলে তাকে তো নক করতেই হবে। এটা তোমাকে মানতেই হবে। ঠিক আছে? আমি তো তোমাকে গিয়ে জিজ্ঞেস করব না, ভাই তুমি কে ক্লাস করছিলে আমার ক্লাসে আইসা একটু ভিডিওটা নিয়ে যাও। তারপরেও আমি বলি, তারপরেও তোমাদের যেটা করতে হবে, তোমাকে সিরিয়াস হতে হবে, তোমাকে নিতে হবে। আমাকে বলতে হবে, "স্যার, আমাকে একটু সিটটা দিয়েন, আমি সিটটা পাই নাই। আমার হচ্ছে ক্লাসের কথা বলেছিল সেটা দিয়েন। আবার এডমিশন এর জন্য প্রিপারেশন এর যে লাইভ ছিল সেটাও আমাকে একটু দিয়েন।" এটা বলতে হবে তোমাকে, তোমাকেই নিতে হবে। তো তোমরা তাহলে কি করবা? অধ্যায় ৩ টা গুরুত্ব দিবা ২ এর পরে, অধ্যায় ৩। তো অধ্যায় ৩ এর মধ্যে তুমি কি পড়বা? তো লজিক আমাদের তো অ্যাডার থেকে প্রশ্ন আসবে না। আসবে অ্যাডার এর কাজ কি? আমরা জানি হাফ অ্যাডার হচ্ছে ২ টা ইনপুট যোগ করে, মানে ২ টা বিট যোগ করতে পারে এবং হচ্ছে কি দেয়? ফলাফল দেয় ক্যারিয়ার সাম।
ফুল অ্যাডার কি করে ৩ টা বিট যোগ করে ফলাফল দেয় ক্যারিয়ার সাম। এইটুকু হচ্ছে মোর দ্যান এনাফ। এর বেশি কিছু লাগবে না। এখন যদি এনকোডার থেকে প্রশ্ন করে, এনকোডার থেকে একটা প্রশ্ন আর ডিকোডার থেকে এই ২ টা মিলে একটা প্রশ্ন থাকতে পারে। তোমাকে বলতে পারে হচ্ছে জাস্ট স্যাম্পল বলছি প্রশ্নগুলো কেমন হতে পারে। যে এনকোডারের ইনপুট কত হলে বা এ কয়টা হলে আউটপুট কয়টা হবে? বা ডিকোডারের ইনপুট এ কয়টা হলে আউটপুট কয়টা হবে? তো আমরা যে এনকোডারের জন্য সূত্র পড়েছিলাম 2 টু দি পাওয়ার n এর সূত্র। ওই সূত্রটা এপ্লাই করলেই কিন্তু অ্যান্সার পাওয়া যাবে। তো এই ধরনের প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসে। তো তোমরা যেটা করবা, এই বোর্ড বই পড়ার পাশাপাশি মানে তোমরা হচ্ছে প্রিভিয়াস যে ইয়ারের কোয়েশ্চেন গুলো আছে বোর্ড কোয়েশ্চেন অর্থাৎ টেস্ট পেপার যাদের কাছে টেস্ট পেপার আছে, সেখান থেকে প্রিভিয়াস ইয়ারের লাস্ট ২-৩ বছরের প্রশ্নগুলো যদি পড়ে নাও, তাহলে এইচএসসির আইসিটি বইয়ের রিভিশনটা কিন্তু সুন্দর হবে, গোছানো হবে। অর্থাৎ বোর্ড স্ট্যান্ডার্ড যদি যে প্রশ্নগুলো আসে, তার মধ্যে যেগুলো একটু কঠিন, মানে একটু কঠিন বলতে স্ট্যান্ডার্ড লেভেলের যে প্রশ্নগুলো, সেগুলো হচ্ছে এডমিশন টেস্টের জন্য ইম্পোর্টেন্ট। এখন তোমাকে তো এডমিশন টেস্টে জিজ্ঞেস করবে না বাইনারি সংখ্যার ভিত্তি কত, অক্টালের ভিত্তি কত, এভাবে প্রশ্ন করবে না। তোমাকে একটা ছোট অক্টাল যোগ দিতে পারে। যেহেতু আমাদের ক্যালকুলেটর থাকবে না, তোমাকে মানে ওই যোগগুলো ভালো করে বুঝে শিখতে হবে। তোমাকে বলতে পারে একটা সংখ্যা দিয়ে বলতে পারে অক্টাল সংখ্যা এর সাথে আ এর থেকে ২ বিয়োগ করলে কি হয় বা এর পরের সংখ্যা কত বা তার ৩ ঘরের পরের সংখ্যা কত। একটা অক্টাল সংখ্যার ধারা দিয়ে বলতে পারে এই ধারার পরবর্তী পদ কি হবে। অর্থাৎ যেহেতু ক্যালকুলেটর থাকবে না, তোমাকে এগুলো বুঝে, বুঝে করতে হবে। অনেকেই যেমন ক্যালকুলেটর ব্যবহার শিখেছিলা। অ্যাডমিশন টেস্টে যদি ক্যালকুলেটর নাই, তোমাকে এখন এই ম্যাথ গুলো ভালো করে বুঝে শুনে পড়তে হবে, যাতে তুমি ক্যালকুলেটর ছাড়াই অ্যান্সার করতে পারো। তো অধ্যায় তোমার ২ গেল। তারপর হচ্ছে অধ্যায় ৩ গেল। আর অধ্যায় ১ থেকে কিছু টপিক আছে। আমি একটু টপিকগুলোর নাম বলি। অধ্যায় ১ এর যে ১ম টপিকটা বিশ্বগ্রাম। তো বিশ্বগ্রামের সাথে ইন্টারনেটটা কানেক্টেড। ইন্টারনেট থেকে কিন্তু একটা প্রশ্ন থাকার সম্ভাবনা অনেক বেশি। তো বিশ্বগ্রাম থেকে সরাসরি প্রশ্ন না আসলেও ইন্টারনেট থেকে প্রশ্ন আসবে। তো এর সাথে ইন্টারনেটের সাথে ই-কমার্স আছে। তারপর হচ্ছে তোমার ইমেইল আছে। তারপর হচ্ছে তোমার যে হ্যাকিং এর যে পার্টটা আছে, তো এই পার্টটা তোমরা একটু ভালো করে পড়ে নিও। তোমরা নরমালি এইচএসসির জন্য এই পার্ট গুলো পড়ো না ঠিকমতো। তো কিন্তু আমার মনে হয় এডমিশন টেস্টের জন্য এগুলো ইম্পোর্টেন্ট। তো অধ্যায় ১ থেকে আরো আছে ক্রায়োসার্জারি। তো ক্রায়োসার্জারির পাশাপাশি তুমি হচ্ছে তোমার যেটা একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা আমাদের ডেইলি লাইফ এ যে আমরা ইম্পোর্টেন্ট যে জিনিসগুলো যেগুলো আমরা ব্যবহার করি, যেমন ধরো আমরা হচ্ছে বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেট্রিক্স এগুলো কিন্তু আমাদের এই সময়ের জন্য গুরুত্বপূর্ণ। তার মানে তোমাকে বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেট্রিক্স, রোবোটিক্স পার্ট এই পার্ট গুলোও পড়তে হবে সুন্দর করে। তো সবচেয়ে ইম্পোর্টেন্ট বিষয় আমি বারবার একই কথা বলছি, যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফ এর সাথে বেশি কানেক্টেড, এডমিশন টেস্টে ওই ধরনের প্রশ্নই বেশি আসবে। এটা কিন্তু হচ্ছে একেবারে এক কথায় যদি আমাকে বলো উত্তর, যে এডমিশন টেস্টের জন্য আমি প্রিপারেশন কি নিবো? তখন আমি এই কথাটাই বারবারই বলব। প্র্যাকটিক্যাল লাইফে আমাদের যে জিনিসগুলো বেশি কানেক্টেড সেগুলো হচ্ছে পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। অধ্যায় ২ থেকে রাউটার আছে, ওয়াইফাই আছে। তো ওয়াইফাই, ওয়াইম্যাক্স, রাউটার, ব্লুটুথ এগুলো কিন্তু খুব ইম্পোর্টেন্ট টপিক আমাদের জন্য। তারপর স্যাটেলাইট আছে। স্যাটেলাইট থেকে প্রশ্ন আসতে পারে। যেহেতু বাংলাদেশের এখন নিজস্ব স্যাটেলাইট আছে। তো তারপর হচ্ছে তোমার এগুলোর পাশাপাশি আমরা যদি অধ্যায় ৪ এ যাই, অধ্যায় ৪ এ গিয়ে তোমার কিন্তু হচ্ছে HTML কোড লিখতে দিবে না। তোমাকে বলবে মানে কিছু ট্যাগ দিবে, কিছু ট্যাগ দিয়ে বলবে এই ট্যাগের কাজ কি? একটা ট্যাগ দিয়ে বলল এই ট্যাগের কাজ কি? বা হচ্ছে এম্পটি ট্যাগ কোনগুলো? এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এম্পটি ট্যাগ কোনগুলো? বা ৪ টা অপশন দিয়ে বলবে নিচের কোনটি এম্পটি ট্যাগ না বা নিচের কোনটি এম্পটি ট্যাগ। এরকম প্রশ্ন আসতে পারে। এরপর ধরো হচ্ছে তোমার আ অধ্যায় ৪ তো গেল। অধ্যায় ৪ থেকে আসলে তেমন কিছু পড়ার নাই। কারণ হচ্ছে এখানে থিওরি পার্ট অনেক কম। তবে এখানে আইপি অ্যাড্রেস আছে। আইপি অ্যাড্রেস থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আমার ধারণা এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। IPv4 এবং IPv6 এই ২ টা অংশ ভালো করে পড়বা। আর হচ্ছে ওয়েবসাইট যেহেতু আমরা আমাদের বর্তমান সময়ে ওয়েবসাইটটা খুবই মানে গুরুত্বপূর্ণ কাজে লাগে। ওয়েবসাইটের রিলেটেড যা কিছু আছে HTTP থেকে শুরু করে ওয়েবসাইটের বিভিন্ন ধরনের প্রোটোকল এগুলো তোমাকে পড়তে হবে। ঠিক আছে? এরপর হচ্ছে তোমার অধ্যায় ৪ এর পরে অধ্যায় ৫ থেকে যেটা হবে, অধ্যায় ৫ এ তোমার সি প্রোগ্রামের জন্য ৩২ টা কিওয়ার্ড আছে। তোমার প্রশ্ন করতে পারে নিচের কোনটি সি আ আ কিওয়ার্ড বা নিচের কোনটা কিওয়ার্ড না। ঠিক আছে? অথবা বলতে পারে নিচের কোনটি ভেরিয়েবল বা নিচের কোনটি ভেরিয়েবল না। তাহলে তোমাকে ভেরিয়েবল কি জানতে হবে, ভেরিয়েবলের ব্যবহার বা চলকের নামকরণের নিয়মাবলী এটা তোমাকে জানতে হবে। আর তোমাকে তো প্রোগ্রাম করতে দিবে না বা প্রোগ্রামও দিবে না। যেহেতু প্রোগ্রাম দিবে না, প্রশ্ন হবে সবার জন্য মোটামুটি একটা লেভেলের প্রশ্ন হবে। ওই লেভেলের প্রশ্ন বোঝার জন্য তোমাকে একটু বুঝে শুনে অধ্যায় ৫ টা একটু পড়তে হবে। অর্থাৎ যে থিওরি পার্টটা আছে এটা ভালো করে পড়ে নিতে হবে। আর অধ্যায় ৫ এ তেমন কিছু আমার মনে হয় না নাই পড়ার পড়ার মতো তেমন কিছু নাই। শুরুর দিকে কিছু জিনিস আছে। মেশিন ভাষা কি? মেশিন ভাষার তোমার আ যে শালগুলো আছে মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, ওই শালটা একটু দেখে নিবা আর সি প্রোগ্রামের ইতিহাসটা একটু পড়বা। সি প্রোগ্রামের ইতিহাস থেকেও প্রশ্ন আসতে পারে। আর ওই জাভা, পাইথন, ওরাকল এগুলা ইম্পোর্টেন্ট না। কারণ এগুলো নিয়ে আমাদের অধ্যায় মানে এইচএসসির বইয়ে তেমন ডিটেইলস কিছু নাই। আর এগুলো তেমন আহামরি কিছুও না। মানে এডমিশন টেস্টে আসার মতো। তো যেহেতু এখানে আমাদের সবাই পরীক্ষা দিবে সায়েন্স, কমার্স, আর্টস। তো শুধু যদি সায়েন্সের স্টুডেন্ট থাকো সেক্ষেত্রে না হয় তোমাকে ডিপ লেভেলের প্রশ্ন করত।
যেহেতু সবাই আছে সেক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন হবে। তারপর হচ্ছে অধ্যায় ৬ এর মধ্যে অনেক কিছু আছে প্রশ্ন আসার মতো। অধ্যায় ৬ তোমরা অনেকেই ঠিকমতো পড়ো না। অধ্যায় ৬ এর মধ্যে প্রচুর জিনিসপত্র আছে। ডেটা স্ট্রাকচার আছে যেগুলো তোমাদের এইচএসসির বইয়ে এগুলো নাই। ডেটা স্ট্রাকচার এইচএসসির বইয়ে নাই, স্ট্যাক, কিউ এই জিনিসগুলো নাই। কিন্তু এগুলো তোমাদের পড়তে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে তোমার অধ্যায় ৬ এর আরো কিছু টপিক আছে। যেমন তোমার হচ্ছে একটা টেবিল দিয়ে ফিল্ড, রেকর্ড এগুলো নিয়ে প্রশ্ন করতে পারে। এন্টিটি নিয়ে প্রশ্ন করতে পারে। কোনটা ফিল্ড, কোনটা রেকর্ড, কোনটা এন্টিটি। এগুলো দিয়ে বলতে পারে এই টেবিলের ফিল্ড কয়টা আছে, এন্টিটি কয়টা আছে, রেকর্ড কয়টা আছে। আরো ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে ডেটা টাইপ যেগুলো আছে। হ্যাঁ, ডেটা টাইপ যেগুলো আছে যে কোনটা ডেটা টাইপের কতটুকু মানে মেমোরিতে জায়গা নেয় বা কোন ডেটা টাইপটার কাজ কি বা হচ্ছে কোন একটা উদাহরণ দিয়ে বলল এটার জন্য কোন ধরনের ডেটা টাইপ তুমি ব্যবহার করবা। আর এসকিউএল প্রোগ্রামিং এখানে আসবে না। তো এই শুধু এটা দেখে লাভ নাই। তোমার হচ্ছে ডেটাবেজের রিলেটেড যেগুলো আছে এনক্রিপশন আছে, তারপর হচ্ছে কোয়েরি আছে। এই জিনিসগুলো একটু ভালো করে পড়তে হবে। বিভিন্ন ধরনের কোয়েরি ল্যাঙ্গুয়েজ আছে। তোমাকে কোয়েরি ল্যাঙ্গুয়েজ গুলোর নাম জানতে হবে। তো এই ডেটাবেজের জন্য আমি যেটা বলব সেটা হচ্ছে এই ডেটাবেজের এইচইসি যে পার্টটা এখানে যা আছে আ সেখানে হচ্ছে আহামরি কিছু নাই। তোমাকে এটার জন্য বাইরের যেকোনো একটা বই খুব ভালো করে ফলো করতে হবে। আচ্ছা আমি একটু জাস্ট একটা শিট আমার একটা শিট থেকে একটু জিনিস কিছু জিনিস দেখাচ্ছি তোমাদেরকে যে অধ্যায় ৬ থেকে আমার সামনে এটা পড়লো আরকি মাত্রই দেখি যে এটা শিটটা ডেটাবেজ নামের একটা শিট। এটা একটা অংশ শিটের। ওটা পুরো শিট না। আমি জাস্ট তোমাকে একটু দেখাচ্ছি ডেটাবেজের কোন পার্ট গুলো মানে কোন জিনিসগুলো হচ্ছে বেশি জোর দিবা। দাঁড়াও আমি একটু শেয়ার করছি শিটটা। তো ডেটা যে স্ট্রাকচার আছে, তো আমাদের এইচএসসির বইয়ে সেখানে হচ্ছে তোমার শুধু সর্টিং আর ইন্ডেক্সিং এটাই আছে। অন্য কিছু নাই। তোমাকে ওই জিনিসগুলো একটু পড়তে হবে। এগুলো আমি ক্লাসে অবশ্যই ইনশাআল্লাহ আলোচনা করব। আপাতত জাস্ট কিছু জিনিস দেখাচ্ছি। তো দেখো এখানে তোমাদেরকে আমি শিট এটা হয়তো পসিবল হলে এটাই পাঠাই দিই মনে। এখানে ডেটা স্ট্রাকচার এর মধ্যে তোমার অ্যারে আছে, তারপর স্ট্যাক আছে, কিউ আছে। বিশেষ করে স্ট্যাক আর কিউ এখান থেকে প্রশ্ন আসে। এখান থেকে জবের এক্সাম গুলোতে প্রশ্ন আসে। তো এই পার্টটা একটু ভালো করে পড়তে হবে। তারপর হচ্ছে তোমার আ আমাদের এইচএসসির বইয়ে আমরা সর্টিং ইন্ডেক্সিং পড়েছি। ওইটার পার্থক্যটা ভালো করে পড়ে নিলে তোমাদের জন্য ভালো প্রস্তুতি হয়ে যাবে। অনেকের বইয়ে হচ্ছে এই স্ট্যাক আর কিউ নিয়ে মানে টপিকটা আছে এইচএসসির বইয়ে, অনেকের বইয়ে নাই। এই পার্টটা খুবই ইম্পোর্টেন্ট, মারাত্মক লেভেলে ইম্পোর্টেন্ট। এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তোমরা হচ্ছে এই পার্টটা পড়ে নিবা। আর হচ্ছে তোমার যে ডেটা টাইপ গুলো আছে, প্রত্যেকটা ডেটা টাইপ টেক্সটের জন্য যেমন টেক্সটের জন্য হচ্ছে তোমার ২৫৫ টা বর্ণ লেখা যায়। এটা তোমাকে একটু জানতে হবে। নাম্বারের জন্য আমরা কতগুলো অক্ষর লিখতে পারি। তারপর হচ্ছে অন্যান্য যে ডেটা টাইপ গুলো আছে অটো নাম্বার থেকে শুরু করে এগুলো সম্পর্কে তোমার একটা ভালো ধারণা রাখতে হবে। ঠিক আছে? তারপর আমি যেটা একটু আগে বলছিলাম যে হচ্ছে ওয়েবসাইটের যে তথ্যগুলো আছে, ওয়েবসাইটের মধ্যে অনেক কিছু আছে। ওগুলো তোমাদের একটু ভালো করে জানতে হবে। তো মানে সামারি যদি আমি টানি আইসিটি বইয়ের, তোমরা হচ্ছে বোর্ডের জন্য আমরা যে টেস্ট পেপারটা পড়ি, অর্থাৎ প্রিভিয়াস যে কোয়েশ্চেন গুলো পড়ি, তোমাকে কি করতে হবে? ১ম হচ্ছে কোয়েশ্চেন গুলোতে খুব ভালো করে জোর দিতে হবে। আর ২ নাম্বার হচ্ছে কোয়েশ্চেন যখন তুমি পড়বা, ২ নাম্বার বিষয় হচ্ছে তোমাকে অবশ্যই আ জব এক্সামের যে আইসিটির প্রশ্নগুলো আছে সেগুলো পড়তে হবে। আর ৩ নম্বর বিষয় হচ্ছে, তোমার হচ্ছে যদি তোমরা পারো, যদি পসিবল হয়, ব্যাংকের যে প্রিভিয়াস প্রশ্নগুলো আছে, সাম্প্রতিক সময়ে ব্যাংক থেকে যে প্রশ্নগুলো হয়, তার অনেকগুলো হচ্ছে এইচএসসি বইয়ের সাথে কানেক্টেড, একটু ডিপ লেভেলের প্রশ্ন। তো আমার মনে হয় যদি তুমি টার্গেট ২০ এ ২০ করো, তখন তোমাকে সেগুলো পড়তে হবে। আর তোমার যদি টার্গেট থাকে ২০ এ ১৪, ১৩, ১২ তাহলে তোমার আমি বলব যে এত কিছু পড়ার দরকার নাই, এত কষ্ট করার দরকার নাই। তুমি ওইটা দিয়ে যদি সন্তুষ্ট থাকো, তাহলে তোমার আর বেশি কিছু পড়ার দরকার নাই। কিন্তু তুমি যদি টার্গেট ২০ করো, তাহলে তোমাকে কিন্তু হচ্ছে এইচএসসির বইয়ের পাশাপাশি তোমাকে হচ্ছে বিসিএস এর প্রিভিয়াস প্রশ্ন এবং ব্যাংকের লাস্ট ২-৩ বছরের প্রিভিয়াস প্রশ্নগুলো পড়তেই হবে। এটা কিন্তু মানে এখানে কিন্তু কোনো ছাড় নাই। কারণ তোমার টার্গেট হচ্ছে ২০ নাম্বার বা হচ্ছে ১৯ নাম্বার। তো ১৯, ২০, ১৮ যাদের টার্গেট তাদেরকে অবশ্যই ওইভাবেই প্রস্তুতি নিতে হবে। আমি ঠিক যেভাবে বলছি। না হলে কিন্তু রিস্ক হয়ে যাবে। এখন অনেকেই বলবে যে আ প্রশ্ন এরকম পরীক্ষা থেকে হয় নাই। তাহলে আমরা কিভাবে জানবো বা আপনারা কিভাবে জানেন? আপনি কিভাবে জানেন প্রশ্ন এভাবে হবে? এটা বলতে পারো। কিন্তু আমার দীর্ঘদিন অভিজ্ঞতায় এটাকে তুমি ফেলে দিতে পারো না। মানে এটাকে তুমি হচ্ছে ডিনাই করতে পারো না। আমার অভিজ্ঞতা থেকে যেটা আমি বলছি, ইনশাআল্লাহ ওরকমই হওয়ার সুযোগ অনেক বেশি। তো যেহেতু ওরকম হওয়ার সুযোগ অবশ্যই তোমাকে সেটার উপর বেসিস করেই তোমার প্রস্তুতি নিতে হবে। স্যার আমরা কি বিসিএস কোশ্চেন গুলো সলভ করতে পারি? অবশ্যই এটা আমি বলেছি। তুমি কি এখন জয়েন করেছো? কি তানজিল জি না স্যার। জাহিদ? জি স্যার। জি স্যার, মাত্র জয়েন করলাম স্যার। ও আচ্ছা। হ্যাঁ, আচ্ছা তোমরা যারা এখন জয়েন করেছো তোমাদের জন্য আমি আগেই বলেছি যে আ আচ্ছা এখন অনেক জয়েন করছে কারণ জয়েন করবে। অনেকেই মানে বসে আছে যে হচ্ছে ক্লাস স্যার মনে হয় ৮ টায় ক্লাস শুরু করবে ৯ টায়। ৯ টায় শুরু করলে শেষ হবে ১০:৩০ টায়। ১০:৩০ টায় শেষ হলে তারপর আমি জয়েন দিব ১১ টায়। ১১ টায় জয়েন দিয়ে ক্লাস শেষ করব ১২ টায়, ঘুমাবো ১ টায়।
এরকম তো হয়নি। ৮ টার ক্লাস ৮ টায় শুরু হয়েছে এবং হচ্ছে টাইম মতো শেষ হয়ে যাবে। তো যারা হচ্ছে খুব মানে আফসোস করার দরকার নাই। যারা মিস করে ফেলেছো তাদের জন্য যারা মিস করে ফেলেছো তাদের জন্য ক্লাসের রেকর্ডিংটা আমি রেখে দিচ্ছি। আমি জানি সব ক্লাসে এমন হয় শেষের দিকে এমনভাবে হুড়াহুড়ি করে জয়েন দেয়। যেমন এখন দেখো জয়েন আমি মানে কথা বলব নাকি হচ্ছে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব বুঝতেছি না। এত পরিমাণ জয়েন আসতেছে। তো ওই যে কথাগুলো মিস করল সবাই। তো তোমাদের বিসিএস এর যে প্রশ্নের কথা একজন বলল, তো আমি এটা বলেছি তোমরা হচ্ছে অবশ্যই আ ক্লাসের আগের একটা পার্ট হয়েছে। আগের একটা পার্ট ৩০-৩৫ মিনিট একটা পার্ট ছিল সেটা অবশ্যই তোমরা কালেক্ট করে শুনবা। আর এটা শোনার জন্য আমি হচ্ছে তোমাদের আ এখানে চ্যাট বক্সে আমার গ্রুপের লিংক দিয়েছি। আমার আইডি লিংকটা একটু আগে ছিল, এটাতে নাই। তোমরা হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে আমাকে একটু মেসেজ দিয়ে রাখবা ২ টা কারণে। একটা হচ্ছে তোমাদের এই ক্লাসের রেকর্ডিংটা পাওয়ার জন্য মানে আমাকে বললে আমি রেকর্ডিংটা পাঠিয়ে দিব। আর ২ নম্বর হচ্ছে একটা শিট আমি তোমাদের দিব ডেমো শিট। এটা জাস্ট মানে আ এটা তোমাদের বুঝার জন্য যে হচ্ছে একটা টপিক থেকে কি পড়া উচিত আর কি বাদ দেওয়া উচিত। আমাদের এইচএসসির বইয়ে অনেক টপিক অনেক সুন্দর আলোচনা আছে। অনেক টপিকে ডিপে যাওয়া হয় নাই। যেগুলো ডিপে যাওয়া হয়নি আমাদেরকে সেগুলো একটু ডিপে যেতে হবে। না হলে তোমার হচ্ছে ওই টপিক থেকে প্রশ্ন আসবে, তোমার পরিচিত মনে হবে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবা না। তো এখন কথা যেগুলো বলছি এগুলা মানে শুনে ভালো নাও লাগতে পারে। কিন্তু পরীক্ষার হলে গিয়ে তখন এই কথাগুলো কিন্তু ভালো লাগবে। ঠিক আছে? তখন হচ্ছে তোমার কাছে মনে হবে যে হ্যাঁ, আমার তো হচ্ছে স্যার তো এটা বলছিলেন। আমি যদি পড়তাম তাহলে খুব ভালো হইতো। এইজন্য বলছি আগে থেকে ভালো লাগাও। আগে থেকে ভালো লাগালে তখন পরীক্ষার হলে গিয়ে বা পরীক্ষা দিয়ে কিন্তু আফসোস হবে না। তো আমি হচ্ছে আ সর্বশেষ আমাদের আইসিটি আ মানে সাজেশন নিয়ে যা বললাম, এটা হচ্ছে একটা সামারি টানি সবার সুবিধার জন্য। তাহলে আমরা কি পড়ব? তো আমরা কি পড়ব? যারা হচ্ছে পরে জয়েন করেছো তারা অবশ্যই খাতা নিয়ে লিখে ফেলবা। টাস করে লিখে ফেলো তাড়াতাড়ি করে। আর যারা হচ্ছে আ আগে জয়েন করেছো তারা তো আছোই। তো দেখো আমার আইডি লিঙ্কটা আমি দিয়েছি মাত্র কমেন্টে। আর হচ্ছে ২ টা গ্রুপের কথা বলা হয়েছে। তো হচ্ছে যারা আইডি লিঙ্ক পেয়েছো তারা হচ্ছে আমাকে ক্লাসের মাঝখানেই মেসেজ দিবা। কারণ হচ্ছে পরে তোমারও মনে থাকবে না। তো মেসেজ দিবা এইজন্য তোমাদের হচ্ছে আমি একটা গ্রুপ খুলেছি আইসিটির হেল্পলাইন নিয়ে। আমার যেটা মনে হবে যে আমার ক্লাসের বাইরে বা হচ্ছে আমার যারা স্টুডেন্ট তাদের বাইরে কিছু দেওয়া যায়, শেয়ার করা যায় সেটাই আমি গ্রুপে দিয়ে দিব। যেন সবাই উপকৃত হয়। সব দেওয়া যেত কিন্তু সব দিলে জিনিসটা একটু অন্যরকম দেখায়। কারণ হচ্ছে একটা স্টুডেন্ট ধরো সে একটা কোর্স করছে, আইসিটি কোর্স করছে। তাও সে যেটা পাওয়ার কথা অন্যরা যদি সবাই যে সেটা পেয়ে যায় তাহলে তার খারাপ লাগবে এবং এটা ইনজাস্টিস হবে। তো তোমরা হচ্ছে এখানে যে ইয়েটা আছে মানে দেখো তোমাদের কমেন্টে যেটা হচ্ছে আমার আইডিটা দিয়েছি, আইডিতে একটা মেসেজ মানে দিয়ে তুমি বলে দিবা স্যার হচ্ছে আমি ক্লাস করেছিলাম। আমাকে হচ্ছে রেকর্ডিংটা এবং হচ্ছে ইয়েটা দিয়েন। আর হচ্ছে রেকর্ডিংটা শুনলেই বুঝবা আরো বেশ কিছু জিনিস আমি দেয়ার হচ্ছে জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। যেহেতু আমি বলে ফেলেছি ইনশাআল্লাহ দিব। তো তোমাদের যে আইসিটি কোর্সটা এটা একটু বলি। বললে তারপর তোমাদের আমি কোয়েশ্চেন এ যাবো তোমাদের কাছে। তোমাদের অনেকেই হয়তো অনেকক্ষণ ধরে ওয়েট করছে কোয়েশ্চেন করার জন্য। তো তোমাদের কোর্সটা ইনশাআল্লাহ শনিবার আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে শনিবারে শুরু করা। যারা হচ্ছে যাদেরকে আমি দীর্ঘদিন ধরে ওয়েট করাচ্ছি। অনেকদিন ধরে বলে রাখছি ঠিক আছে শুরু করব। ইনশাআল্লাহ শনিবার আমি চেষ্টা করব সর্বোচ্চ। শনিবারে না পারলে হয়তো রবিবার, সোমবারে যাবে। আর ঐদিন আমাদের ওরিয়েন্টেশন ক্লাস থাকবে। ওরিয়েন্টেশন ক্লাস মানে হচ্ছে সিরিয়াস ক্লাস। মানে এটা ১ম ক্লাস। আ আমরা ঐদিন থেকেই পড়া শুরু করব। ক্লাস মিস দেওয়া যাবে না। যদিও ক্লাসে রেকর্ডিং থাকবে। কিন্তু রেকর্ডিং থাকলে আমার মনে হয় ক্লাসে থাকা উচিত। ক্লাস করা উচিত। আর রেকর্ড তো আছেই। সেটা হচ্ছে মানে বিপদের বন্ধু আরকি। তো আমার মনে হয় যে ক্লাসেই থাকা উচিত। আর ২ নাম্বার হচ্ছে এই কোর্সের ফি হচ্ছে ৳২৫০০ মাত্র। ঠিক আছে? ৳২৫০০ একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ভর্তি হলে ৳২৫০০ তারপরে এটা ৩,০০০ হয়ে যাবে। আমাদের হচ্ছে কোর্সটা চলবে ১.৫ মাসের বেশি। তো হচ্ছে যদি আমি আ ডিটেইলস অনেকের কাছে আছে লিখে পাঠিয়েছি। যদি আমার মনে হয় ক্লাস মানে যেখানে যা আমি লিখেছি কমিটমেন্ট দিয়েছি। যদি আমার মনে হয় যে ক্লাসের থেকে বেশি দরকার আছে আমি ক্লাস অবশ্যই নিবো। অনেকগুলো এক্সাম আছে, মডেল টেস্ট আছে এবং হচ্ছে শিট আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিসিএস এর জন্য আমি যে শিটগুলো দেই, এর থেকে তোমাদের আ অ্যাডমিশনের টেস্টের জন্য যে টপিক গুলো দরকার হবে এই সবগুলো শিট আমি তোমাদের দিয়ে দিব পিডিএফ আকারে। যেহেতু অনলাইন ক্লাস পিডিএফ ই পাবা। তো তোমাদের আমার বিসিএস এর সবগুলো শিটই তোমরা পাচ্ছ। এবং হচ্ছে তোমার বিসিএস এর প্রিভিয়াস প্রশ্নগুলো আমি একটা পিডিএফ করে তোমাদেরকে দিব। তাহলে বিসিএস এর প্রশ্নগুলো তোমরা পেয়ে যাচ্ছ। আর ব্যাংকের জন্য অনেক প্রশ্ন আছে। ওগুলো অনেক কঠিন প্রশ্ন আছে। সব আমাদের দরকার নাই। ওইটা আমি হচ্ছে লাল কালি দিয়ে বা হচ্ছে কালার পেন দিয়ে দাগিয়ে যেগুলো দরকার, ওই অংশগুলো দাগানোর পর বই থেকে দাগিয়ে ওই অংশটা ছবি তুলে তারপর পিডিএফ করে দিব। তাহলে তোমাদের জন্য পড়াটা কম হয়ে যায়। আমরা চাচ্ছি হচ্ছে যেহেতু সময় কম, তোমরা অনেকেই ঢাকা ভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ বা অন্যান্য ভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ। তো আমি চাচ্ছি হচ্ছে যেন তোমাদের এই অংশে প্রেশার না পড়ে। মানে প্রেশারটা রিলিজ করার জন্য আমি দায়িত্ব নিচ্ছি। তোমরা হচ্ছে তোমাদের মতো করে অন্য সাবজেক্ট গুলো পড়ো। আর এখানে ক্লাসগুলো করো আর জাস্ট একটু পরীক্ষাগুলো দিও। ইনশাআল্লাহ আশা করি আইসিটির যে ২০ নাম্বার সেটা আমাদের টার্গেট থাকবে ২০ নাম্বার। বাকিটা আল্লাহর ইচ্ছা। মানে আমাদের সর্বোচ্চ টার্গেট নিয়ে আমরা আগাবো। কারণ যেহেতু তুমি আইসিটিতে আগাবা, যারা সায়েন্সে আছো তাহলে আইসিটির যেন ২০ হয়। ২০ কেন নয়?
আর যারা আর্টসে আছো তাদের জন্য বলি, স্পেশালি আর্টসের কথাই বলব কারণ আর্টসের অনেকেই সাধারণ জ্ঞানের জন্য পড়াশোনা অলরেডি করে ফেলেছে। তো তাদের জন্য এখন তো আর সময় নেই বেশি। তো তাদের জন্য আমি বলছি যেহেতু আমরা শুরু করছি এখন, তাদের জন্য ইনশাআল্লাহ ২০ নাম্বার পাওয়ার সুযোগ থাকবে। তোমাকে একটু চেষ্টা করতে হবে আমার সাথে। না আমি যদি হাঁটু পানিতে নামি তোমাকে হচ্ছে নামতে হবে গলা পানিতে। না, কোমর পানিতে নামলে হবে। কোমর পানিতে নামতে হবে। তোমাকে একটু কষ্ট করে এফোর্ট দিতে হবে। বেশি দিন না। আর জাস্ট ১.৫ টা মাস এফোর্ট দাও। তো হচ্ছে তারপরে ইনশাআল্লাহ তোমরা সবাই হচ্ছে বিজয়ের হাসি দেখবা। তো আ আবারও শেষবার বলছি তোমরা হচ্ছে যারা পরে জয়েন করেছো, আমি হচ্ছে আমার এখানে আইডি লিঙ্কটা দিয়েছি। কারণ অনেকে আমি জানি হচ্ছে ফ্রেন্ডদের মাধ্যমে জয়েন করেছে। ফ্রেন্ড হচ্ছে উপকৃত হয়, তুমি উপকৃতের জন্য মানে বাদ যেন না পড়ো সেজন্য হচ্ছে আমাকে একটু বলে রাখবা যে আমি ক্লাসটা করেছিলাম তাহলে গ্রুপে এড করে নিবো। আর শিটটা পাঠিয়ে দিব। এখন তোমাদের কাছে প্রশ্নে যাচ্ছি। প্রশ্নে যাওয়ার পরে তারপর আমার সময় থাকলে আমি আবার কথা বলব। তো প্রশ্নে আমি যাবো যে হচ্ছে তোমাদের কি ধরনের প্রশ্ন আছে আমাদের আইসিটি নিয়ে অথবা হচ্ছে আমাদের গুচ্ছ পদ্ধতির আইসিটি নিয়ে বা আমরা হচ্ছে কিভাবে পড়বো অথবা হচ্ছে কারণ আমি তো আইসিটি মানে কত নম্বর থাকবে এগুলো নিয়ে শুরুতেই বলেছি। এইজন্য এগুলার প্রশ্ন করার দরকার নাই। মানে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা সম্পর্কে বলেছি, আইসিটির কি প্রশ্ন আসবে এটাও বলছি। তো যেহেতু ভিডিও রেকর্ডিং আছে তোমরা চাইলে আবার শুনতে পারবা। শুনে আবার সুন্দর করে লিখে নিতে পারবা। এর বাইরে যদি প্রশ্ন থাকে তারা প্রশ্ন করো। যারা আগে জয়েন করেছো তারা প্রশ্নগুলো একটু আগে করো। যারা নতুন জয়েন করেছো তারা একটু পরে প্রশ্ন করো। কারণ হচ্ছে যারা আগে জয়েন করেছে তাদের কথা শুনলেই বুঝবা যে অনেক প্রশ্ন হচ্ছে অনেক কথা আমি বলে ফেলেছি। তারা যেটা প্রশ্ন করছে সেটাই হচ্ছে হয়তো আমি বলিনি অথবা তারা বুঝতে পারেনি। তো ওকে তোমাদের কাছে চলে যাচ্ছি প্রশ্ন সেশনে। কার কি প্রশ্ন আছে একটু আমি শুনি। একজন, একজন করে একটু বলবা। সবাই হুড়াহুড়ি করার দরকার নেই। সবাই সময় পাবা। ইনশাআল্লাহ আমি আছি। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তোমার নাম বলবা আর কোত্থেকে জয়েন করেছো একটু বলবা। মানে কোন কলেজ? স্যার আমি আলিয়া বলছিলাম। মেডিকেল এইমএস স্টুডেন্ট অ্যান্ড হচ্ছে আমার কলেজ হচ্ছে গভর্নমেন্ট বাংলা কলেজ। গভর্নমেন্ট বাংলা কলেজের স্টুডেন্ট সায়েন্স থেকে। আচ্ছা, আজকে তোমার সাথে সকালে আমার দেখা হয়েছিল? জি, জি, সকালে দেখা হয়েছে। হ্যাঁ, বলো তোমার কি প্রশ্ন? তুমি আহ, মেডিকেলের জন্য কোচিং করছো, তাই তো? জি, জি, জি। মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছি। তো মানে সবারই একটা মানে আপনাদের মানে আপনারা যারা অভিজ্ঞ আরকি স্যার বা টিচার যারা আছেন, তো তারা আরকি বলে যে ভার্সিটি ইম্পোর্টেন্ট। একটা ভালো ভার্সিটি ইম্পোর্টেন্ট, তার সাথে একটা হচ্ছে গুড সাবজেক্টও ইম্পোর্টেন্ট। তো সেক্ষেত্রে গুচ্ছ পদ্ধতির পরীক্ষার ক্ষেত্রে সায়েন্সে যারা আছে তাদের ক্ষেত্রে মানে কিরকম মানে আইসিটিটা আরকি নিলে কিরকম সাবজেক্ট গুলো আরকি আসতে পারে? মানে ভালো মানে প্রথম দিকের যে সাবজেক্ট গুলো সেগুলো কি, কি আসতে পারে? বা হচ্ছে আইসিটি রিলেটেড যে সাবজেক্ট গুলো থেকে আমরা ভবিষ্যতে কিভাবে মানে কি করতে পারবো বা বাহিরের কান্ট্রি গুলোতে আমাদের কিরকম অপরচুনিটিস আছে? তো সেই ব্যাপারে আরকি একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, অনেক সুন্দর প্রশ্ন। অনেক সুন্দর প্রশ্ন। থ্যাংক ইউ। আচ্ছা, ওর যে প্রশ্নটা ছিল আমি একটু বলি। আ সেটা হচ্ছে ওর অনেকগুলো প্রশ্ন। তার মধ্যে একটা হচ্ছে যে আমরা যখন গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা দিব সেক্ষেত্রে আইসিটি দাগালে আমরা কি, কি সাবজেক্ট পাবো বা হচ্ছে আইসিটি দাগালে কি, কি সাবজেক্ট পাবো না? এটা হচ্ছে একটা প্রশ্ন। ২ নম্বর হচ্ছে আইসিটি রিলেটেড কি, কি সাবজেক্ট পেতে পারি বা পেলে বা কোন সাবজেক্টের ফিউচার ডিমান্ডটা কেমন? আমরা বা বাইরে যেতে পারবো কিনা বা বাইরে গেলে কি ধরনের ডিমান্ড আছে? আর ৩ নাম্বার হচ্ছে যে ভালো সাবজেক্টে পড়লে কি, কি সুবিধা? আর হচ্ছে মোটামুটি একটা সাবজেক্ট হলেই কি, কি সুবিধা? মোটামুটি ও যেটা বলেছে এটা সামারি আরকি। তো জি আমি স্যার। ১ম এ যেটা বলি সেটা হচ্ছে ১ম সবচেয়ে দরকার হচ্ছে একটা ভার্সিটিতে চান্স পাওয়া। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ১ম কথা। ২ নাম্বার হচ্ছে তোমার যদি মনে হয় বা তোমাদের যদি মনে হয় যে আমি ভালো কিছু ডিজার্ভ করি, যে আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, আমার প্রিপারেশন অনেক ভালো, আমি চাই ভালো একটা সাবজেক্টে পড়তে। যদি তুমি নিজেকে মনে করো যে হ্যাঁ, আমি হচ্ছে আমার প্রস্তুতি ভালো, আমি ভালো কিছু ডিজার্ভ করি, তাহলে তোমার তখন সাবজেক্টের চিন্তাটা করতে হবে ২ নাম্বার। ভালো সাবজেক্ট অবশ্যই ভালো। যেমন তুমি যদি সিএসসি তে পড়তে পারো, তাহলে তোমার সিএসসি তে দেশে এবং বাইরে সারা পৃথিবীতে সিএসসির জন্য বিশাল বড় অপরচুনিটি। তুমি বাসায় বসেও তুমি সিএসসি থেকে মানে ভালো কিছু করতে পারো। ভালো কোনো কোম্পানিতে জয়েন করতে পারো। দেশে হোক, বিদেশে হোক যেকোনো জায়গাতে এটার জন্য ভালো সুযোগ আছে। বিদেশে প্রচুর স্কলারশিপ পাওয়া যায়। ইভেন সায়েন্সের মোটামুটি যেগুলো এপ্লাইড সাবজেক্ট, এপ্লাইড ফিজিক্স থেকে শুরু করে এপ্লাইড ম্যাথ, তো হচ্ছে বিশেষ করে এপ্লাইড ম্যাথ না এপ্লাইড ফিজিক্স থেকে শুরু করে ট্রিপলি, হ্যাঁ? সিএসসি এই সব ধরনের সাবজেক্টের জন্যই বাইরে প্রচুর সুযোগ আছে। এটা অনেক দূরের বিষয়। তো আপাতত আমাদের একটা ভার্সিটিতে চান্স দরকার এবং হচ্ছে আ যদি আইসিটি তে আমরা দাগাই তাহলে কি রিস্ক হবে আর কি ভালো হবে। তো দেখো এই অনেক ভার্সিটিতে হচ্ছে এরকম মানে নীতিমালা নাই যে হচ্ছে তোমার একটা সাবজেক্ট না দাগালে ওই সাবজেক্টের মানে কোন কিছু দিবে না এরকম না।
একটা ভার্সিটি আছে তারা এরকম করে। যেমন আ বলে যে হচ্ছে আইসিটি তুমি বায়োলজি দাগাও নাই, তাহলে বায়োলজি রিলেটেড সাবজেক্ট গুলো তোমাকে আমি দিব না। এখন তুমি যদি বায়োলজি নাই পারো তাহলে কেন দাগাবা? আর যদি বায়োলজি তুমি ভালো পারো তাহলে আইসিটি কেন দাগাবা? এটা হচ্ছে আমার প্রশ্ন। তুমি বায়োলজি ভালো পারলে অবশ্যই বায়োলজি দাগাবা, ম্যাথ ভালো পারলে অবশ্যই ম্যাথ দাগাবা। এখন তোমার যদি মনে হয় আমি ম্যাথ দাগালে আমি ১২-১৩ পাবো কিনা তার সিউরিটি নাই বা হচ্ছে আমি হয়তো বড়জোর ১৩-১৪ পাইতে পারি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে তোমার আইসিটি যদি তোমার মনে হয় যে তুমি আইসিটি ভালো পারো ম্যাথ থেকে, আইসিটি দাগালে ১৭, ১৮, ১৯ পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমার মনে হয় আইসিটি ইস এ গুড চয়েস। কিন্তু তোমার যদি টার্গেট থাকে যে আমি ম্যাথ রিলেটেড সাবজেক্টে পড়তে হবে, এটা আমার স্বপ্ন। আমি ম্যাথে পড়বো। তখন আমি বলব যে তোমার আইসিটি না দাগিয়ে বা হচ্ছে বায়োলজি বাদ দিয়ে ম্যাথ আইসিটি দাগাও। অর্থাৎ তোমার নাম্বারও পাইতে হবে, পাশাপাশি সাবজেক্টও রাখতে হবে। এখন সাবজেক্ট যদি তোমার বায়োলজি সাবজেক্ট ভালো না লাগে তাহলে দাগাও না। আর যদি তোমার হচ্ছে ম্যাথ রিলেটেড সাবজেক্ট বা ফিজিক্স রিলেটেড ফিজিক্স যেহেতু আমাদের দাগাইতে হবে, ম্যাথ রিলেটেড সাবজেক্ট যদি তোমার পড়তেই হয়, এটা যদি তোমার স্বপ্নই থাকে, তাহলে তুমি হচ্ছে আ ম্যাথ দাগাবা, সাথে হচ্ছে আইসিটি দাগাইতে পারো, ইচ্ছা করলে বায়োলজি দাগাইতে পারো। কারণ আমি জানি এখানে অনেকেই আছে যে ম্যাথ এবং হচ্ছে বায়োলজি ২ টাতে একসাথে ভালো না। কারণ হচ্ছে কেউ হচ্ছে মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছে, সে বায়োলজিতে অনেক ভালো। ম্যাথে হয়তো ভালো না বিধায় সে মেডিকেলের জন্য নিচ্ছে প্রিপারেশন। আবার অনেকে আছে মেডিকেলের জন্য পড়ছে কিন্তু সে ম্যাথে এমনিতে ভালো। তো তাকে আমি বলব তুমি হচ্ছে ম্যাথ, বায়োলজি ২ টাই দাগাও। কিন্তু এরকম স্টুডেন্টের সংখ্যা অনেক কম। আর হচ্ছে আমরা ফিউচারই ঠিক করবে আমাদের আসলে আমরা কোথায় যাবো বা আমাদের কোন সাবজেক্টটা ভালো হবে। এর জন্য এখন চিন্তা করার দরকার নাই। আগে আল্লাহ, আল্লাহ করে একটা সাবজেক্টে চান্স পাও। ভালো একটা সাবজেক্টে তোমার যেটা মানে স্বপ্ন ওইরকম একটা সাবজেক্টে চান্স পাওয়ার চেষ্টা করো। ওইটার জন্য বেশি, বেশি করে পড়ো। তো এর জন্য হচ্ছে আমাদের অনেক সুযোগ আছে বাইরে নিয়ে চিন্তা করার। এরপরের প্রশ্নটা একটু বলো। আ স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল একটু। হ্যাঁ, বলো। স্যার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের হচ্ছে আইসিটি সেভাবে পড়া হয়নি। মানে এইচএসসি এর জন্যে জাস্ট মানে পারলেই হলো আরকি। এভাবে আরকি বা একটা মার্কস আরকি টেনে টুনে বা টেস্ট পেপার দেখে তুলে আরকি যেভাবে মানে কমন কোয়েশ্চেন গুলো, এভারেজ কোয়েশ্চেন গুলো আরকি পড়া হয়েছিল। তো আমাদের সেভাবে পড়া হয়নি। তো এখন যদি আমরা যদি আর অনেক গ্যাপের কারণে হচ্ছে আমরা অনেক কিছু ভুলেও গিয়েছি। তো এটা কি আবার মানে আমরা এই কোর্সটা করলেই কি আমাদের হয়ে যাবে? আমার হচ্ছে দেখো আমি শুরুতেই বলেছি যে আমরা প্রোগ্রামিং আমাদের এখন পড়ার দরকার নাই। প্রোগ্রামিং শিখতে পারবো না। আমাদের সময়ও নাই। কারণ আমাদের ১-১.৫ মাস যদি এই ডেট দিয়ে দেয় তাহলে তো খুব কম সময়ে আমাদের শেষ করতে হবে। তো এখন আমরা কি করব? এখন আমাদের মুখস্থ বেস যে জিনিসগুলো এবং পরীক্ষায় কিন্তু মুখস্থ বেস জিনিসই বেশি আসবে। কারণ এখানে প্রোগ্রামিং দেওয়ার সুযোগ নাই। যেহেতু সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে না। হ্যাঁ? বা বহুপদী প্রশ্ন থাকবে না। আমাদের এইচএসসি প্রশ্নগুলোতে যেমন ১ ও ২, ২, ৩ এই অপশন গুলো থাকে। এডমিশনে যেগুলো থাকে না। যেহেতু থাকে না তার মানে হচ্ছে ওই ধরনের প্রশ্নগুলো বাদ চলে যাবে। তো টু দ্যা পয়েন্ট এ যে প্রশ্নগুলো অর্থাৎ যেগুলো হচ্ছে ডিরেক্ট থিওরি থেকে প্রশ্ন আসে এবং হচ্ছে মানে এপ্লাইড যে প্রশ্নগুলো আছে যেগুলো হচ্ছে তোমার মুখস্থ বেসড এবং হচ্ছে যেগুলো হচ্ছে তোমার ডিরেক্ট প্রশ্ন বেসড ওইগুলোই বেশি আসবে। আমরা হচ্ছে ওইগুলোতে ফোকাস করব। আমি চেষ্টা করব সবটা কভার করার। কিন্তু এটা তোমরা জানো যে হচ্ছে একটা ২ বছরের কোর্স আমি চাইলে ওইভাবে পড়াইতে পারব না। এটা মানে আমি যদি বলি তাহলে এটা ভুল হবে যে আমি সব শেষ করে দিব। আমি সব বুঝায় দিব। এটা পসিবল না। কিন্তু আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যেন এইচএসসি বইটা কভার হয়। তবে এইচএসসি বইয়ের সাথে আমি সবচেয়ে বেশি যেটা জোর দিব সেটা হচ্ছে এইচএসসি বইয়ের যে টপিক গুলো হচ্ছে তোমার অন্যান্য জব এক্সামে যেখানে বা বিভিন্ন এক ধরনের এক্সামে এগুলো থেকে যে প্রশ্নগুলো আসে সেই ধরনের প্রশ্নগুলো টেনে নিয়ে আসতে, সেই ধরনের টপিক গুলো নিয়ে আসতে। তো তোমরা কোর্সের মধ্যে দেখবা অর্ধেকেরই কম টপিক মানে অর্ধেকের টপিক হচ্ছে আমরা এইচএসসি বই থেকে পড়ছি। বাকি অনেক টপিক দেখবা যে যেগুলো তোমরা এইচএসসির বইয়ের ডিটেইলস পড়ো নাই, হয়তো নাম শোনাচ্ছ অথবা পড়োই নাই। ওই টপিক গুলো তুমি পড়বা। ওইগুলাই হচ্ছে আমাদের তুরুপের তাস। মানে অর্থাৎ এগুলোই হচ্ছে আমাদের ওই যে ১৫ নাম্বারের উপর যে ৫ নাম্বার এগুলো এনে দিব ওই টপিক গুলো থেকে। আর এইচএসসির জন্য আমি তোমাদের গাইডলাইন তো অবশ্যই দিব। আমি যদি কোন একটা টপিক কম পড়ে তাহলে আমি বলব যে তুমি এই বই থেকে এই পৃষ্ঠাগুলো পড়ে ফেলো। আমি বা ছবি তুলে দিয়ে বললাম এইগুলো তুমি তাড়াতাড়ি পড়ে নাও। বুঝতে পেরেছো? আশা করি তুমি উত্তর পেয়েছো। এরপরে কার কি প্রশ্ন আছে একটু বলে ফেলো তাড়াতাড়ি করে। আমার প্রশ্ন আছে একটা। হ্যাঁ। ওকে, হ্যাঁ, তানজিলুল। স্যার আমার নাম সাকিব, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের। স্যার আমার প্রশ্নটা হলো আপনি যে বলছিলেন যে এইচএসসি এর বইয়ের পাশাপাশি আরো অন্যান্য এক্সট্রা বইগুলো পড়তে হবে। তো এক্সট্রা বইগুলোর মধ্যে কোন বইটা পড়লে স্যার সবচেয়ে বেটার হবে? মানে আপনি কোন বইটা রেকমেন্ড করেন? একটু কাইন্ডলি বললে সাজেস্ট করি। ভালো হয়। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। সাকিব কি আমার স্টুডেন্ট? মানে এম এর স্টুডেন্ট? জি স্যার। আচ্ছা। তো শোনো, বই আসলে আমার সাজেস্ট করতে ভয় লাগছে। কারণ আমি বাজারে যে বইগুলা বের হয়েছে, বিশেষ করে এই যে জয়কলি বলো, অন্যান্য বই প্রচুর ভুলে ভর্তি। এজন্য আমি আসলে সাহস পাচ্ছি না যে তোমাকে একটা বই বলব যে এটাই তুমি পড়ো বা এটার উপর ভরসা করো। কারণ বাজারে যে এত ভুল বইগুলোতে, কারণ তাদের দোষ নেই অবশ্য। কারণ সময়টা অনেক কম পেয়েছে তারা। হঠাৎ করেই পরীক্ষার ডেট দিয়েছে এবং তারা দেখা গেল ১০ দিন বা ৮ দিনের মধ্যে বই বই মানে করেছে এবং হচ্ছে এটা টাইপ করেছে এবং এটা প্রিন্ট করেছে। একটা বই কিন্তু প্রেসে যেতে অনেক সময় লাগে, অনেক দিন লাগে। তারপরেও তারা ১০-১২ দিন ১৫ দিনের মধ্যে বই বের করে ফেলেছে।
যেহেতু এটা কোনো এডিশন নাই, একবারই নতুন, সেক্ষেত্রে বাজারে বইগুলা পড়লে মানে হচ্ছে আখেরে লস হওয়ার সম্ভাবনা বেশি। আপাতত তোমরা একটা জয়কুলির বই, যেহেতু জয়কুলি সবাই কিনে আরকি, এজন্য বলছি এটা পুরোপুরিভাবে এটাকে তোমার মানে বাইবেল মনে করা যাবে না। এটাকে একেবারে সব মনে করা যাবে না। এটা এমনিই জাস্ট পাশাপাশি রাখবা। তোমরা হচ্ছে টেস্ট পেপারটার উপর জোর দাও। টেস্ট পেপারের প্রিভিয়াস প্রশ্নগুলো এটাতে জোর দাও। আর হচ্ছে তোমার ব্যাংক এবং বিসিএস প্রশ্নগুলো এটাতে জোর দাও। কারণ এগুলো অনেক পুরনো প্রশ্ন এবং এগুলোতে ভুলের সম্ভাবনা কম। আর যেহেতু আমি এগুলো দাগিয়ে দিব, আমার দেওয়ার সময় আমি অবশ্যই দেখে দিব যে কোথাও ভুল আছে কিনা। আর বাজারে বইগুলাতে কিনতে পারো কিন্তু ভরসা করো না। ঠিক আছে? কারণ এগুলো মাত্র নতুন বের হয়েছে। যদি এমন হতো যে বইগুলো চলছে ৫-৬ বছর ধরে, তাহলে আমি ঠাস, ঠাস করে ২-৩ এর নাম বলে দিতাম এখন। কিন্তু এখন আমি নাম বলছি না। তাহলে লাভের থেকে ক্ষতি হবে সবার বেশি। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা বিষয় একটু বলি। সেটা হচ্ছে আমার একটা সাজেশন করেছিলাম গত বছর। মানে যে তোমাদের জন্য আরকি, বোর্ড এক্সাম এর জন্য এমসিকিউ সাজেশন। তো এই সাজেশনটা আমি আপডেটে কাজ করছি। এটা হচ্ছে আমি অ্যাডমিশনের জন্য একটা আইসিটি সাজেশন বানাচ্ছি। এটা হচ্ছে একবারে এইচএসসি বোর্ড বইয়ের উপর ভিত্তি করে একটা সাজেশন। তো এই সাজেশনটা তোমরা আমি ৳১০০ বিক্রি করছিলাম করোনার সময়। মানে পিডিএফ বিক্রি করেছিলাম ৳১০০ য়। তখন মনে হচ্ছিল টাকা পয়সার দরকার। তখন প্রচুর কপি বিক্রি করেছি। কিন্তু এখন আজকে টাকা পয়সার জন্য না। এখন যেন এটা পড়লে কাজে লাগে। মানে অর্থাৎ নির্ভুল উত্তরের জন্য। ওই সাজেশনটা শেষ হলে আমি হয়তো অ্যানাউন্সমেন্ট দিব। তোমরাও এটা খোঁজ রাইখো আরকি। শেষ হলে ইনশাআল্লাহ তোমরা এটা পাবা। আর ব্যাচের স্টুডেন্টদের জন্য এটা তো থাকবেই। এটা বলতে হবে না। আর যারা আপাতত আছো, হয়তো ব্যাচে আমি নাও পেতে পারি। তারা পরে পরীক্ষার আগে তোমরা হচ্ছে সাজেশনটা নিয়ে একটু পড়বা। তাহলে তোমার বোর্ড বইয়ের যে তোমাদের যে বই আছে, বইটার হচ্ছে শর্ট ভার্সন, অর্থাৎ কম সময়ে পড়ার জন্য ওই সাজেশনটা। তারপরে প্রশ্ন বলো, সময় বেশি। আমাদের সেশনটা ৪০ মিনিট পরে শেষ হয়ে যাবে তো, আর ৩ মিনিট আছে। হ্যাঁ, বলো আর কার কি প্রশ্ন আছে? মোটামুটি আমি জানি যে যা বলেছি প্রশ্ন মোটামুটি কভার হয়েছে। আবার এর মধ্যে ১-২ টা সুন্দর প্রশ্ন এসেছে। আর কি প্রশ্ন যার আছে একটু বলতে পারো? তো তোমাদের সাথে ফেসবুকে অনেক কথাবার্তা হবে ইনশাআল্লাহ। আমি শনিবারের যে ক্লাসটা সেদিন তোমাদের জন্য ওপেন রাখবো ক্লাসটা, সবাই আবার জয়েন করতে পারবা। আর হচ্ছে তোমার শনিবার আমাদের হচ্ছে ইনশাআল্লাহ ক্লাস শুরু হয়ে যাবে। যাদের ভর্তির বাকি আছে তারা ভর্তি হয়ে নিও। ৳২৫০ কোর্স ফি। আমাদের কোর্সটা ১.৫ মাস প্লাস চলবে। ১.৫ মাস আমি বলে রাখছি। এরপর যদি বেশি দরকার হয় অবশ্যই আমি বেশি করাবো। আর ক্লাসটা হবে সন্ধ্যার সময় ৬টা বা ৬:৩০ বা ৭টা এরকম টাইম। ৬টা থেকে ৭টার এই রেঞ্জে শুরু হবে ক্লাস। আর তারপর হচ্ছে ক্লাস আমাদের যতক্ষণ মোটামুটি ভালো লাগে করতে আমরা করব ক্লাস। যতক্ষণ আমাদের এনার্জি কোলায়। হ্যাঁ? আইসিটি আসলে বেশিক্ষণ পড়া যায় না। ১ ঘন্টা, ১.৫ ঘন্টা, ১.৫ ঘন্টার উপরে তো যাওয়াই যায় না। তো মোটামুটি আমাদের যতক্ষণ ভালো লাগে আমরা ক্লাস করব। তো আমার টার্গেট থাকবে যে একটা ক্লাস মানে ১.৫ ঘন্টা পর্যন্ত ক্লাস করা। তারপরেও এর যদি কম হয়, যদি আমাদের কম পড়ে ভালো হয় তাহলে আমরা কমই পড়ব। বেশি পড়ে ভালো হলে বেশিই পড়ব। তো আমার হচ্ছে ওইদিকে কোনো ইয়ে নাই। কার্পণ্য হয় না ক্লাস করাতে বা হচ্ছে দিতে কোনো কিছু। তোমাদের যখন যেটা দরকার তোমরা নিতে পারবা, ওটা নিয়ে সমস্যা নাই। তো আপাতত অনলাইন ব্যাচটাই চলবে। অফলাইন ব্যাচের বিষয়ে আমি এখনো গ্যারান্টি দিতে পারছি না। কারণ হচ্ছে অফলাইন আসলে টাইম গুলো সব ভাগ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। ঠিক আছে? তো যেহেতু ভাগ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আরকি একজন প্রশ্ন করছে ক্লাস সপ্তাহে কয়দিন হবে? ১ সপ্তাহে? এমনিতেই নরমালি আমি ২ দিন ক্লাস নেই। তবে ক্লাস ৩ দিন হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ সবকিছু ডিপেন্ড করবে এডমিশন ডেট এর উপরে। আমরা ১ম এ হয়তো ২ দিন দিয়ে শুরু করব। সাথে এক্সাম নিব মাঝে, মাঝে এক্সামের জন্য ১ টা দিন রাখবো। ২ দিন ক্লাস হলে ১ দিন তো এক্সামের জন্য থাকবে। মানে ৩ দিন তোমরা পাচ্ছ। এরপর যদি দেখি এডমিশনের ডেট দিয়ে দিয়েছে, যদি দেখি আমাদের হাতে সময় কম, তখন আমরা ক্লাস দরকার হলে বাড়াবো দিনে। ঠিক আছে? মোট কথা হচ্ছে যে কোর্সের ডিটেইলসটা আমি তোমাদের যারা আমাকে মেসেঞ্জারে নক দিয়েছো, আমি তোমাদের কোর্সের ডিটেইলসটা লিখা আছে সবকিছু একসাথে। তো কিভাবে গ্রুপে এড হতে হবে সবকিছু লিখা আছে, আমি তোমাদের পাঠিয়ে দিব। আপাতত তোমাদের যে হেল্পলাইন গ্রুপটা আছে সেটাতে জয়েন করো। ওটাতে আমি এখনো কাজ শুরু করি নাই। সবাইকে জাস্ট জয়েন করাতে বলছি, ফ্রেন্ডদেরকে জয়েন করাতে বলছি। জয়েন করলে লাভ হচ্ছে সবাই আমার কোর্সের সম্পর্কে জানলো এবং পাশাপাশি উপকৃত হলো। আচ্ছা, আমাদের ক্লাসটা যেকোনো সময় শেষ হয়ে যেতে পারে। শেষ হয়ে গেলে আমার যে আইডিটা আমি দিয়েছি তোমরা একটু নক দিও আমাকে। পরে আবার কথা হবে ইনশাআল্লাহ। শনিবার ইনশাআল্লাহ আমাদের আবার দেখা হবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে শনিবার আবার জানাতে পারো। যদিও আমরা শনিবারে পড়বো। আর প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে একটা ভিডিও আমি গতদিন ক্লাসে পড়িয়েছিলাম আ এইচএসসির জন্য। ওই ভিডিওটা তোমরা কালেক্ট করে নিতে পারো। নিয়ে ভিডিওটা দেখতে পারো। দেখে এটা নোট করে নিতে পারো। সবার জন্য শুভকামনা রইলো, সবার জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো। আবার ইনশাআল্লাহ দেখা হবে শনিবারে। ততদিন পর্যন্ত